আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের প্রবাস বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান আরিফ। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তার শিরোনামগুলো। করোনা সংকটের কারণে আটকে থাকা বাংলাদেশ সহ 25টি দেশের প্রবাসীরা পাচ্ছে সৌদি আরবে ফিরে আসার সুযোগ। বাংলাদেশ সহ প্রায় 12টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। এবং কাতারে নতুন শ্রমনীতি আইন সংস্কারের ঘোষণা দিয়েছে দেশের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। নতুন সম্ভাবনা তৈরি প্রবাসীদের। এতক্ষণ শুনছিলেন প্রবাস বার্তা শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। অবশেষে আশার বাণী শোনালো সৌদি সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি। চলমান মহামারী করোনা সংকটের কারণে আটকে থাকা প্রবাসীরা সৌদি আরবে ফিরে আসার সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে তারা। তবে এ সংক্রান্ত নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি। যে 25টি দেশের প্রবাসীরা সৌদি আরবে ফিরে আসার সুযোগ পাচ্ছে তাদের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। তবে আপাতত এই সুযোগ পাচ্ছে না পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ আরও কয়েকটি দেশ। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের আলোচনা সমালোচনার পর অবশেষে শ্রম আইনে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছে কাতার। শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কাতারি 1000 রিয়াল ও NOC ছাড়া কাফালা বা কোম্পানি পরিবর্তনের সুযোগের ঘোষণা এসেছে। কাতারে 2022 সালের ফুটবল বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণ সহ অবকাঠামো উন্নয়নের অভিবাসী শ্রমিকদের সঙ্গে চরম বৈষম্যমূলক আচরণ করা নিয়েও ব্যাপক সমালোচনা করে আসছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। আলোচনা সমালোচনার পর গেল রোববার শ্রম আইনে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দেয় কাতার। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মালয়েশিয়া জুড়ে রয়েছে চলমান রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার, যা শেষ হবে আগামী 31 ডিসেম্বর। বর্তমান বেশ কয়েকটি দেশে কোভিড-19 রোগীর ক্রমবর্ধমান সংখ্যার বিষয়টি বিবেচনা করে এরই মধ্যে বাংলাদেশ সহ প্রায় 12টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। মালয়েশিয়ার রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বাস্তবায়নের বিষয়ে বিশেষ মন্ত্রী পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এরপর কোভিড-19 নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি কাতারের নতুন শ্রমনীতি আইন সংস্কারের ঘোষণা দিয়েছে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি 30 আগস্ট তিনি এই ঘোষণা দেন। এর আগে কেউ কোম্পানি পরিবর্তন করতে চাইলে নো অবজেকশন সার্টিফিকেট লাগত, কিন্তু এই আইন সংস্কারের ফলে এখন আর NOC'র প্রয়োজন নেই। এখন শ্রমিকরা নিজেদের পছন্দ মতো চাকরি পরিবর্তন করতে পারবেন। তবে সরকারি গেজেট প্রকাশের 6 মাস পর কার্যকর হবে এই নতুন আইন। ফলে বাংলাদেশ সহ সব অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষার এক নতুন সম্ভাবনা তৈরি হবে। এই আইনের ফলে উপকৃত হবার পাশাপাশি ন্যায্য মজুরি পাবে প্রবাসীরা। চট্টগ্রামের রাউজানের মেয়ে শাবাব মেহজাবিন প্রমি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস গ্লোবাল অস্ট্রেলিয়া ও মিস ইন্টারকন্টিনেন্টাল অস্ট্রেলিয়ার চূড়ান্ত পর্যায়ে অংশ নেওয়ার জন্য মনোনীত হয়েছেন। মিস গ্লোবাল অস্ট্রেলিয়া প্রতিযোগিতায় প্রমি সহ 41 জন প্রতিযোগী মূল পর্বের জন্য লড়বে। চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী প্রতিযোগী যাবে মিস গ্লোবাল এর মূল প্রতিযোগিতায়। মেহজাবিন প্রমি চট্টগ্রামের পাঁচলাইশের নিউজিল্যান্ড প্রবাসী ডক্টর আবদুল্লাহ আল হারুনের ছোট মেয়ে। ডক্টর হারুন নিউজিল্যান্ড প্রবাসী হলেও স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে, তবে দেশে তার নিয়মিত আসা যাওয়া হয়। চলতি মাসে মধ্যপ্রাচ্যের আরও দুটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার ওমান ও বাহরাইনে ফ্লাইট চালু হচ্ছে। শর্ত সাপেক্ষে কাতারও কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আবুধাবিতে বন্ধ হয়ে করে দেয়া ফ্লাইট পুনরায় চালু করেছে বাংলাদেশ বিমান। এতে আবুধাবিগামীরা খুশি হলেও ফ্লাইট কম থাকায় কর্মস্থলে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তায়
প্রবাসীরা। স্বাস্থ্যবিধি মেনে গত 16 জুন থেকে আন্তর্জাতিক রুটে সীমিত পরিসরে ফ্লাইট চালুর পর শুরুতে শুধু বাংলাদেশ বিমান ও কাতার এয়ারওয়েজকে অনুমোদন দেয় সিভিল এভিয়েশন। এরপর কিছু দেশ বিমান চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিলেও নানা রকম শর্তের কারণে এখন পর্যন্ত মাত্র 10টি গন্তব্যে 12টি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট যাচ্ছে। আবুধাবিগামী প্রবাসীরা বলেন, এতদিন আমাদের গ্রিন সিগন্যাল ছিল না, এখন শর্ত সাপেক্ষে কর্মী নিচ্ছে কাতারও। এখন থেকে ওমানের মাস্কট আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে সপ্তাহে 2টি করে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে দেশটির সালাম এয়ার। আগামী 6 সেপ্টেম্বর থেকে প্রতি রোববার এবং বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনার বিষয়ে জানানো হয়েছে। টিকিটের জন্য তাদের ওয়েবসাইটে অথবা 24272222 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ওমান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে চলতি মাসে সালাম এয়ার ছাড়াও অন্যান্য এয়ারলাইন্সের রয়েছে একাধিক বিশেষ ফ্লাইট। সেই সাথে চলতি মাসে বাংলাদেশ থেকেও ওমানগামী রয়েছে বেশ কিছু বিশেষ ফ্লাইট। বাংলাদেশ থেকে ওমানগামী এবং ওমান থেকে বাংলাদেশগামী যাত্রীদের সকল অ্যাপ্রুভাল নিয়ে দিচ্ছে ট্রাভেল এজেন্ট কোম্পানিগুলো। ওমান থেকে এখন প্রতিদিনই প্রায় একটি বিশেষ ফ্লাইট ঢাকায় আসছে। দর্শক, প্রবাসের আরো খবর জানতে এখন আমরা সরাসরি সংযুক্ত হব প্রবাসে। এই মুহূর্তে আমরা সংযুক্ত হব ইরাকে। ইরাক থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন সাখাওয়াত পাটোয়ারি। আমরা জানবো ইরাকের বর্তমান অবস্থা এবং সেখানে বাংলাদেশি প্রবাসীদের অবস্থা সম্পর্কে। সাখাওয়াত পাটোয়ারি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সাখাওয়াত পাটোয়ারি। জি জি, ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছি আপনাকে। সাখাওয়াত পাটোয়ারি, আপনি আমাদেরকে জানাবেন যে এই মুহূর্তে ইরাকের করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা দেশটিতে এবং এই অবস্থাতে বাংলাদেশি প্রবাসী যারা আপনারা আছেন কিভাবে আপনারা জীবনযাপন চলছে? জি, ধন্যবাদ আরিফ, ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে, ধন্যবাদ জয়যাত্রা সকল কলা কৌশলীকে। আরিফ, আমি প্রথমে আপনাকে করোনার আপডেটটা জানিয়ে দিচ্ছি। আজকে পর্যন্ত নতুন আক্রান্তের সংখ্যা 4755 জন এবং নতুন মৃতের সংখ্যা 74 জন। মোট আক্রান্তের সংখ্যা 2,47,039 জন এবং মোট মৃতের সংখ্যা 7,275 জন এবং মোট সুস্থ হয়েছেন 1,87,757 জন। নতুন আক্রান্তের সংখ্যা আজকে অতীতে সব রেকর্ড ছেড়ে গেছে, যেটা আগে 4,500 মধ্যে সীমাবদ্ধ ছিল, আজকে 7,755 জন নতুন আক্রান্ত হয়েছে। তো আপনি জানেন এখানকার ইরাক প্রশাসন লকডাউনটা শিথিল করে দিচ্ছে ঈদুল আজহার পরপরই। আপনার গত 9 আগস্ট থেকে লকডাউন পুরোপুরি শিথিল। আর এখানকার ব্যবসা প্রতিষ্ঠানও সব মোটামুটি খুলে দিছে, তবে শিক্ষা প্রতিষ্ঠান এবং বিলিয়ার্ড এবং কফি শপ গুলো এখনো বন্ধ আছে। এটার ব্যাপারে এখনো গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয়নি, অপেক্ষায় আছে গভর্নমেন্ট। আর তাছাড়া এখানকার বাংলাদেশি যে কর্মীরা আছে বা যারা কাজ করে, তারা আস্তে আস্তে অনেকে কার্যক্ষেত্রে বা কর্মস্থলে ফিরতেছে সীমিত আকারে, যেহেতু আপনি জানেন অনেকে কর্ম হারিয়েছে বা অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তাছাড়া চাকরির বাজার এখন একটু মন্দা, ওই হিসাবে যেখানে ভ্যাকেন্সি পাচ্ছে বা আমরা কমিউনিটির মাধ্যমে আমরা খোঁজখবর নিচ্ছি, যেখানে ভ্যাকেন্সি পাচ্ছে সেখানে লোকজনকে আমরা ইয়ে করার চেষ্টা করতেছি বা সবাই সবার হইতে চেষ্টা করতেছে কর্মস্থলে ফেরার জন্য। তো এই অবস্থায় যখন নতুন করে আক্রান্তের রেকর্ড হচ্ছে এবং সেখানে মৃত্যুর সংখ্যাও কিন্তু কম নাই, সারা বিশ্বে যখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, অনেক দেশেই রিকভারি করার চেষ্টা করছে, স্বাভাবিক জীবনের দিকে যাচ্ছে, ইরাকে কিন্তু তখনও রেকর্ড সংখ্যক আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা থাকছে। এই অবস্থায় আসলে বাংলাদেশি প্রবাসীদের তো আরও অনেক সমস্যায় রয়েছে, তাদের লিগ্যালিটি সমস্যা থেকে ধরপাকড়ের সমস্যা থেকে অনেকগুলো সমস্যা তারা নিয়ে চলছে। এই অবস্থায় যখন সেখানে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে, এটা নিয়ে বাংলাদেশিদের ভিতরে নতুন কোনো যে আতঙ্ক সেটা কাজ করছে কিনা এই করোনা ভাইরাস নিয়ে? জি, ধন্যবাদ আরিফ। আতঙ্ক তো কাজ করছে। আসলে এখন পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে, করোনার সাথে যুদ্ধ করে বাঁচতে হবে আমাদের। আর আপনি জানেন লকডাউন এখন আর কোনো দেশে লকডাউনের পক্ষে নাই। মানে লকডাউন শিথিল করে আপনার নিজেদের সচেতনতার দিকে বৃদ্ধি করার চেষ্টা করতেছে। আপনার নিজে সচেতন নিজে হতে হবে। তাছাড়া আপনার এখানে তারা ঘোষণা দিচ্ছে, আপনার ব্রিফিং দিচ্ছে, অ্যালার্ম দিচ্ছে
যে ফেস মাস্ক ব্যবহার করার জন্য, হ্যান্ড গ্লাভ ব্যবহার করার জন্য, নিজের সচেতন নিজে বৃদ্ধি করার জন্য। আর বাংলাদেশের মধ্যে আতঙ্ক অবশ্যই আছে, কিন্তু এখন এই আতঙ্কের মধ্যে বাঁচতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে হবে, সেই ইয়েতে জীবনযাপন করতেছি। আর আপনাকে আরেকটা তথ্য বলি, সেটা হচ্ছে আপনি জানেন অনেক বাংলাদেশি দেশে যাওয়ার জন্য আগ্রহী ছিল, কিছু ফ্লাইট ইতিমধ্যে ছেড়ে গেছে এখান থেকে, সেটা কোম্পানি ভিত্তিক চার্টার ফ্লাইটের মাধ্যমে। গত পরশু একটা ফ্লাইট গেছে, কিন্তু গত পরশুর আগের দিন, সরি। তো এর মধ্যে আরো অনেকগুলো, প্রায় 400 লোক এয়ারপোর্টে অবস্থান করতেছিল, গত 48 ঘন্টা তারা এয়ারপোর্টে অবস্থান করতেছিল, যে তারা ফ্লাইটের অপেক্ষা ছিল। বাংলাদেশে একটা ফ্লাইট গেছে, সেটা ব্যাক আসলে তাদেরকে তারপর ওই ফ্লাইটে নিয়ে যাবে। এরকম একটা মানবতার অবস্থা, 48 ঘন্টা এয়ারপোর্টের বাইরে অবস্থান করা, এখানে সামার সিজনে এখন 45-50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এরকম ভাবে অবস্থান করা, এটা খুবই কষ্টকর। তো এখানে ফ্লাইট বাড়ানোর জন্য আমরা বারবার টেলিভিশনের মধ্যে বলে আসছিলাম যে ফ্লাইট চলাচলটা স্বাভাবিক করার জন্য অ্যাটলিস্ট কিছু স্পেশাল ফ্লাইট পাঠানোর জন্য, যাতে মানুষ দেশে ফিরতে পারে। আপনি জানেন দেশে ফেরার জন্য এখানে কিন্তু সবাই চাচ্ছে না, আমরা যারা পারতেছে কর্মক্ষেত্রে ফেরার জন্য, বা যারা কাজ করতে বা কাজ করছে, কিন্তু যারা ফিজিক্যালি অসুস্থ বা কর্ম হারিয়ে ফেলছে, দীর্ঘদিন থেকে বেকার বসে আছে, এভাবে আর কতদিন থাকবে, তারা অনেকে দেশে ফেরার জন্য আগ্রহী, কিন্তু ফ্লাইটের অভাবে তারা দেশে ফিরতে পারতেছে না। আর এখানকার আপনি জানেন এখন মহরম মাস চলতেছে। মহরম মাসে, অন্যান্য বছর মহরম মাসে কিন্তু অনেক মানে কাজের অনেক ধরনের সুযোগ থাকতো বাংলাদেশিদের। এখানকার মহরম মাসটা আপনার খুবই গুরুত্ব সহকারে এবং খুবই সহকারে পালন করা হয়। আপনি জানেন কারবালা হযরত ইমাম হোসেনের মাজারে এখানে প্রতি বছর মানুষ, কয়েক লক্ষ মানুষের সমাবেত হয় এখানে, আপনার অনেকটা বিশ্ব ইজতেমার মতো, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলিমদের এখানে এসে সমাবেত হয়। তবে এই বছর সেই সুযোগটা পাচ্ছে না অন্যান্য দেশের মানুষ। তবে ইরাকি যে সাধারণ জনগণ, তারাও এখন যেতে পারতেছে না। আপনি জানেন ওখানে গেলে জিয়ারতের ইয়েতে কয়েক লক্ষ মানুষ সমাবেত হয়, সেখানে এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বজায় রেখে চলা সম্ভব না। সেই জন্যই ইরাক প্রশাসন আপাতত সেই দিচ্ছে না। আর তাছাড়া অন্যান্য বছর এখানে আপনার জিয়ারতে যাওয়ার জন্য এখানকার আপনার ওদের টেন্ডেন্সি হচ্ছে, মানে ওদের চিন্তা হচ্ছে হেঁটে গেলে সারা ইরাকের সর্ব অঞ্চল থেকে সব মানুষ হেঁটে জিয়ারতে অংশ নেয়, সেটা 400 কিলোমিটার দূর থেকে, 500 কিলোমিটার দূর থেকে। তো তারা এত দূর থেকে কিভাবে হেঁটে অংশ নিবে? তো প্রতি কিলোমিটার পর তাঁবু টানিয়ে এখানে এক ধরনের করা, মানুষকে বিশ্রামাগার করা হয়, খাবারের ব্যবস্থা করা, সবগুলো ফ্রি। বিভিন্ন স্বেচ্ছাসেবীরা সেখানে অবস্থান করে এবং মানুষের জন্য খাবার দাবারের ব্যবস্থা করে। ওইসব ক্ষেত্রে অনেক বাংলাদেশি প্রতি বছর কিন্তু কিছু কাজ পেত এবং কিছু আপনার টাকা পয়সা ইনকাম করার একটা সুযোগ থাকতো। তবে এই বছর সেই সুযোগটা পাচ্ছে না, সেদিকে কিছুটা হতাশার মধ্যে আছি আমরা, বাংলাদেশের যারা প্রবাসী আছে এখানে ওই জিনিসটা। তবে গভর্নমেন্ট এখনো আশায় আছে যে শেষ দিকে, অর্থাৎ মহরমের শেষ দিকে তারা হয়তো বা কিছুটা সোশ্যাল ডিস্টেন্সমেন্ট, হয়তো কিছু লোককে হয়তো এই জিয়ারতে অংশ নেওয়ার সুযোগ হয়তো দিতে পারে, তারা সেই আলোচনার মধ্যে এখনো ঘোষণা দেয়নি। তবে এখন পর্যন্ত মানুষকে যাওয়ার জন্য সেই সুযোগ দিচ্ছে না গভর্নমেন্ট। এই অবস্থায় যখন আক্রান্তের সংখ্যা আপনি বলছেন যে রেকর্ড করেছে গত 24 ঘন্টায়, নতুন করে সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা দেওয়ার কোন ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন কিনা আপনারা? জি ধন্যবাদ আরিফ। না, গভর্নমেন্ট আর লকডাউন দেওয়ার সেই মানসিকতার মধ্যে নাই। আপনি জানেন এখানে দীর্ঘদিন লকডাউন থাকার পর এই দেশের মানুষ এখানে এই লকডাউনকে নেগেটিভলি নিছে, তারা আন্দোলন করছে, আন্দোলন করে রাস্তা ব্যারিকেড দিছে এবং পুলিশের সাথে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। পুলিশও তাদেরকে প্রতিহত করার জন্য টিয়ার সেল নিক্ষেপ করছে এবং এটাকে কি বলে আপনার তাদেরকে ছত্রভঙ্গ করে দিছে। তো সেই হিসাবে গভর্নমেন্টও খুব চাপে আছে। আর আপনি জানেন লকডাউন দিতে গেলে এখানকার অর্থনীতি এমনিতেই ক্ষতিগ্রস্ত, তাছাড়া নতুন করে লকডাউন দিতে গেলে মানুষের মধ্যে আর গভর্নমেন্টের দূরত্ব তৈরি করতে চাচ্ছে না। সেই জন্য তারা তাদের নিজেদের সচেতনতা নিজেরা বাড়ানোর জন্য সেদিকে গভর্নমেন্ট জোর দিচ্ছে। অনেক ধন্যবাদ শাখাওয়াত পাটোয়ারী আমাদের সাথে সংযুক্ত হয়ে ইরাকের বর্তমান অবস্থা আমাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম ইরাক থেকে, আমাদের সাথে সংযুক্ত ছিলেন শাখাওয়াত পাটোয়ারী। শেষ করব আজকের প্রবাস বার্তা, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরো একবার। করোনা সংকটের কারণে আটকে থাকা বাংলাদেশ সহ 25টি দেশের প্রবাসীরা পাচ্ছে সৌদি আরবে ফিরে আসার সুযোগ। বাংলাদেশ সহ প্রায় 12টি দেশের নাগরিকদের মালয়েশিয়ার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
এবং কাতারে নতুন শ্রমনীতি আইন সংস্কারের ঘোষণা দিয়েছে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। নতুন সম্ভাবনা তৈরি প্রবাসীদের। এই ছিল এখনকার মতো প্রবাস বার্তা। আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ রইল। প্রবাসের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।